যেখানে অলরেডি ফুল ইলেকট্রিক চলতেছে আমাদের দেশে। ইনভার্টারটা আসলে কি, অনেকটা আমাদের বাসা বাড়ির আইপিএস যেভাবে কাজ করে, কিভাবে মেনটেন করলে ব্রেক বুস্টার বেশি দিন টিকিয়ে রাখা যায়। এখান থেকে 20 ফিট দূরে গেলেও ব্রেক করতে হবে, জানার পরও আরেকটু এক্সেলারেট করে। মিরপুরে, বসুন্ধরায় যখন পানি উঠে তখন কি হবে, এখানে আপনারা পজিটিভ এন্ডটা কানেক্ট করবেন। প্রথমত আপনার মাইলেজ কমে যাবে। ব্যাটারির দাম আমাকে অটোমেক দিচ্ছে, আমি লিখে রাখছি, একটু দেখে দেখে বলতেছি। সেল রিপ্লেস করে দিবে এবং আপনার ব্যাটারিটা ব্যালেন্স করে দিবে। রিপেয়ার অপশন আছে যেটা 5 থেকে 6,000 টাকা। ইঞ্জিনটা ওভারহিট হবে আর ড্যাশবোর্ডে তো চেক সাইন আসবেই। নিশানে ব্রেক বুস্টার এবং গিয়ার বক্স, হন্ডাতে ডুয়াল ক্লাচ। হন্ডা এবং নিশান এই দুইটাতে এবিএস মডিউলও মাঝে মাঝে সমস্যা দেখা যায়। এই প্যাকেজে আপনার রেফ্রিজারেন্টের ভলিউম আর এইচবিবি অ্যাকচুয়েটারের লিকেজ চেক ইনক্লুডেড। মালিক পক্ষ সবসময় চায় যে কাস্টমারদেরকে বেস্ট সার্ভিস দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আমি সাইদি হোসাইন। আশা করি সবাই ভালো আছেন। হাইব্রিড গাড়ির প্রতি মানুষের এখনও একটা ভয় কাজ করে, যেখানে অলরেডি ফুল ইলেকট্রিক চলতেছে আমাদের দেশে, অ্যাটলিস্ট ঢাকাতে। আগে ছিল মেকানিক বা ড্রাইভার ভয় লাগাইতো হাইব্রিড গাড়ির কেনার ব্যাপারে। এটার মূল কারণ ছিল আগে বিভিন্ন ওয়ার্কশপে মেকানিকরা অতটা এক্সপার্ট ছিল না, না জানার কারণে তাদের মধ্যে ভয়টা কাজ করতো। এখন আল্লাহর রহমতে পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। আজকের এই ভিডিওতে আমি হাইব্রিড গাড়ির মেনটেন্যান্স নিয়ে আলোচনা করব এবং কী ধরনের সমস্যা হইতে পারে এবং সমস্যা হইলে কেমন খরচ হইতে পারে সেটা জানানোর চেষ্টা করব। আমি যে ওয়ার্কশপে দাঁড়িয়ে আছি, অটোমেক, এটা হচ্ছে তেজগাঁওতে। তাদের কন্ট্যাক্ট ইনফরমেশান আমি স্ক্রিনের নিচে দিয়ে দিচ্ছি। তো চলুন দেরি না করে শুরু করি। হাইব্রিড গাড়ি কীভাবে মেনটেন করব, এইটা আমি একটা ফেসবুক পোস্ট দিছিলাম অনেক আগে। এতদিন দেরি করার জন্য দুঃখিত। তো ওইখানে আপনারা অনেকগুলো কোশ্চেন দিচ্ছেন, আর এছাড়াও আমি প্রতিনিয়ত ইনবক্সে কোশ্চেন পাই। ওই কোশ্চেনগুলো ধরে ধরে যেগুলো আছে সেটা তো বলবোই, এছাড়া আমার যতটুকু জ্ঞান আছে আজকে বলার চেষ্টা করব। একদম বেসিক থেকে শুরু করি। ইঞ্জিন অয়েল, অয়েল ফিল্টার, এয়ার ফিল্টার, কেবিন ফিল্টার বা এসি ফিল্টার চেঞ্জ ইন্টারভাল কী হবে। নর্মালি তেলের গাড়ির তুলনায় হাইব্রিড গাড়িতে ইন্টারভালটা বেশি হবে, মানে কম চেঞ্জ করতে হবে, কারণ ইঞ্জিন এবং ব্যাটারি দুটো মিলিয়ে চলে। চেঞ্জ ইন্টারভালটা রেগুলার মেনটেন্যান্সের হবে 4 থেকে 6 মাস। ইঞ্জিন অয়েল গ্রেড কোনটা দিবেন, মানে ব্র্যান্ড কিন্তু ম্যাটার করে না। যে কোনো ব্র্যান্ডের যদি অরিজিনাল অয়েল হয় কোনো সমস্যা নাই, গ্রেডটা মেনটেন করতে হবে। আমাদের দেশে যে গাড়িগুলো আসে বেশিরভাগই হাইব্রিড গাড়ির ক্ষেত্রে 0W20, 0W16ও আসে, 0W8ও আসতেছে। হাইব্রিড ফিল্টার চেঞ্জ ইন্টারভাল কী হবে, এই গাড়িতে যেমন ফিল্টার নাই, এখানে একটা মেশের মতো আছে, ওইটা যারা জানে দেখবেন যে ওরা ওই যে হাওয়া দিয়ে ক্লিন করে দিবে। আবার যেসব গাড়িতে ফিল্টার থাকে ওগুলো কিন্তু ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করা লাগে না, নর্মালি হাওয়া মেরে বা যেভাবে ক্লিন করা উচিত ক্লিন করা যায়। এটা অ্যাকচুয়ালি প্রতি সার্ভিসিংয়ে, মানে যে 4 থেকে 6 মাস যখন ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন তখন এটা পরিষ্কার বা সার্ভিস করে নেওয়া উচিত। গিয়ার অয়েলটা চেক করতে পারেন 20,000 কিলো পরপর। যদি খারাপ হয় চেঞ্জ করবেন, অথবা যদি ভালো থাকে ওয়ার্কশপ থেকে বলে দেবে আর কত কিলো আনুমানিক চালাতে পারবেন। ব্রেক অয়েলটাও সেম, তবে এই ব্রেক অয়েলের যে লেভেলটা এটা বুঝতে হবে। সেটা হচ্ছে ব্রেক অয়েলের মধ্যে উপরে দেখবেন ফুল, আবার নিচে দেখবেন লো লেখা থাকে। তো এই দুইটার মাঝামাঝি থাকবে। অনেক সময় ড্রাইভাররা বা যেসব মেকানিকরা জানে না, তারা দেখা গেছে ফুল পর্যন্ত ব্রেক অয়েল দিয়ে রাখে। এটা কিন্তু কোনো অয়েলের ক্ষেত্রেই উচিত না। আরেকটা জাস্ট একটা টিপস দিয়ে রাখি, যখন আপনার ব্রেক প্যাডটা একদম নতুন থাকে, মানে মোটা থাকে, তখন অয়েলের লেভেলটা যে জায়গায় থাকবে, যখন ব্রেক প্যাড আস্তে আস্তে ক্ষয় হবে তখন অয়েলের লেভেলটা নামতে থাকবে। এর মানে কিন্তু এই না যে ব্রেক অয়েল কমে গেছে। আবার যখন নতুন ব্রেক প্যাড ইনস্টল করবেন দেখবেন যে অয়েলের লেভেলটা আগের জায়গায় চলে আসছে। ইনভার্টারটা আসলে কি, হাইব্রিড গাড়িতে একটা ইনভার্টার থাকে আর এটার ব্যাটারি তো আছেই। তো ব্যাটারিটার ডিসি কারেন্ট ইনভার্টার ইনভার্ট করে এসি কারেন্ট হিসেবে মোটরকে সাপ্লাই দেয়, কারণ মোটর অনলি এসি কারেন্ট নেয়। ঠিক তেমনিভাবে আমরা যেটা জানি যে গাড়ি যখন চলে অথবা ইঞ্জিন হাইব্রিড ব্যাটারি চার্জ করে, তো ইঞ্জিনের যে জেনারেটর হিসেবে যেটা কাজ করে ও এসি কারেন্টটা ইনভার্টারের মাধ্যমে ইনভার্ট করে ডিসিতে রূপান্তরিত করে ব্যাটারিটা চার্জ করে। অনেকটা আমাদের বাসা বাড়ির আইপিএস যেভাবে কাজ করে। আইপিএস ব্যাটারিটা হচ্ছে ডিসি, আর আমাদের বাসার মানে নর্মালি যেসব পাওয়ার সকেট বা লাইট এগুলো এসি কারেন্টে চলে। এখন আসি ইনভার্টারের কুলেন্ট কত কিলো পরপর চেঞ্জ করবেন বা চেঞ্জ ইন্টারভালটা কী। নর্মালি যেমন এই গাড়িটাতে এখানে লেখা আছে
1.5 লাখ মাইল, মানে প্রায় 2,20,40,000 কিলোমিটার পর। তার মানে এটা নিয়ে তেমন চিন্তা করার কিছু নাই। কিন্তু ইনভার্টারের কুলেন্টের ক্ষেত্রেও খেয়াল রাখতে হবে ফুল এবং লো এই দুইটার জন্য মাঝামাঝি থাকে। আর এটা যেহেতু দেখছেন অনেক অনেক মাইলেজ চলবে, তো নর্মালি এটা চেঞ্জ করা লাগে না, যদি না লিকেজ হয়। লিকেজ হলে এখানে দেখবেন লেভেলটা কমে যাবে। আমি রেগুলারই একটা কোশ্চেন পাই যে হাইব্রিড গাড়ি রেগুলার চালাতে হয় কি না, বা কতদিন পর পর চালাইতেই হবে। তো নর্মালি খালি হাইব্রিড না, নন হাইব্রিড গাড়িও আপনি যদি রেগুলার চালান গাড়িটা ভালো থাকবে। নন হাইব্রিড গাড়িতে যেটা হয়, ধরেন আপনি দেশের বাইরে গেলেন 1 মাস, চাবি কারো কাছে দিয়ে গেলেন, সে স্টার্ট দিয়ে দিয়ে রাখলো, মোটামুটি কাজ হয়। কিন্তু হাইব্রিড গাড়ির ক্ষেত্রে আপনার চাকা ঘুরাইতে হবে। তো আমি যেটা পার্সোনালি বিশ্বাস করি, আপনি তো একটা গাড়ি কিনবেন চালানোর জন্য, সপ্তাহে 1 দিন 2 দিন গাড়িটা চালানো উচিত। আর এই গাড়িগুলা ব্যাটারিটা একবার চার্জ হবে একবার ডিসচার্জ হবে, এজন্য 1-2 কিলো বা 4-5 কিলো চালাইলে ইনশাল্লাহ সমস্যা হবে না। কিভাবে মেনটেন করলে ব্রেক বুস্টার বেশি দিন টিকিয়ে রাখা যায়? যত ব্রেক কম করবেন, কারণ এই গাড়িগুলা জেডিএম জাপানিজ মার্কেটের জন্য বানানো, ওইখানে আমাদের মতো এত ব্রেক করা লাগে না। আর আমাদের কিছু স্পেশাল ড্রাইভার আছে যারা এখান থেকে 20 ফিট দূরে গেলেও ব্রেক করতে হবে জানার পরও আরেকটু এক্সেলারেট করে। তো ওইসব ক্ষেত্রেই ব্রেকের প্রবলেমটা বেশি হয়। বুঝে শুনে ব্রেক করবেন। আর যেসব গাড়িতে ব্রেক হোল্ড ফিচারটা আছে ওইটা যদি ইউজ করেন, তখন ওভারঅল এই অ্যাসেম্বলিটার উপরে প্রেশার কম পড়ে। আরেকটা কমন কোশ্চেন, কিন্তু এটাও ইম্পর্ট্যান্ট, কিভাবে ইঞ্জিন বে ওয়াশ করতে হবে? ওয়াশ নর্মালভাবেই করবেন। এই ইনভার্টারের এই জায়গাটুকু যদি একটু পলিথিন দিয়ে ঢেকে রাখেন তাহলে কোনো সমস্যার কথা না। ইন জেনারেল যারা এক্সপার্ট কার ওয়াশ করার ক্ষেত্রে, এরকম কোনো এক্সপার্ট যদি মেকানিক ওয়াশ করে, সে জানে কিভাবে পানি মারতে হবে। রাস্তায় পানি উঠে গেলে কিভাবে গাড়ি চালানো উচিত, যেভাবে আপনি তেলের গাড়ি চালাবেন ওভাবেই। আপনার তেলের গাড়ি যেই জায়গা দিয়ে যাবে নষ্ট না হয়ে, ওই জায়গা দিয়ে এই হাইব্রিড গাড়িটাও যাবে। আর যদি আপনি এক্সজস্ট দিয়ে পানি ঢুকান, ইনটেক দিয়ে পানি ঢুকান, তখন যে কোনো গাড়ি নষ্ট হবে। আর অনেকে বলে যে বন্যার সময় বা মিরপুরে বসুন্ধরায় যখন পানি উঠে তখন কি হবে, গাড়ি চালাবেন না। আরেকটা কমন কোশ্চেন, যে হাইব্রিড গাড়ি থেকে আরেকটা গাড়িকে কিভাবে হেল্প দিব বা জাম্প স্টার্ট করব। কারণ এই গাড়িগুলোতে ছোট যে ব্যাটারিটা 12 ভোল্টের, ওইটা অ্যাকুয়া এক্সিও এই হাইব্রিডগুলোর ক্ষেত্রে সামনে থাকে না, মানে ইঞ্জিন বেতে থাকে না, পিছনে থাকে। তো সামনে খেয়াল করেন 2টা ফিউজ বক্স আছে। তো বাম পাশের যে ফিউজ বক্সটা, ওখানে একটা টার্মিনাল আছে, এখানে আপনারা পজিটিভ এন্ডটা কানেক্ট করবেন। আর নেগেটিভ সাইডটা আপনারা চাইলে ইনভার্টার বা বডির যে কোনো ধাতব জায়গায় অথবা ইঞ্জিনে কানেক্ট করে তারপরে ওই গাড়িতে হেল্প দিতে পারবেন। এবার আসি কি কি প্রবলেম হয়, আপনারা কিভাবে বুঝবেন এটা কিসের প্রবলেম এবং কিভাবে সমাধান করা যায় বা কীরকম খরচ পড়বে। এবং নর্মালি আমরা যেটাতে সবাই অভ্যস্ত, ব্যাটারি এবং ব্রেকের সমস্যা, এছাড়াও আরেকটা সমস্যা আছে যেটা ইনশাল্লাহ এই ভিডিওতে বলবো। ব্যাটারির ক্ষেত্রে প্রথমত ব্যাটারি শর্ট সার্কিট হতে পারে, যদিও এটা রেয়ার। বেশি কমন হচ্ছে হাইব্রিড সিস্টেমের আইসোলেশন ফল্ট কোড, যেটা আপনার ড্যাশবোর্ডে আসবে। এবং এইটা নর্মালি হাই ভোল্টেজ যে কম্পোনেন্টগুলো, যেমন ব্যাটারি, এসি কম্প্রেসার, গিয়ার বক্স এবং ইনভার্টার, ব্যাটারি সেল ড্যামেজ হইলে কিভাবে বুঝবেন? প্রথমত আপনার মাইলেজ কমে যাবে। মানে ধরেন আপনি আগে লিটারে 14-15 পাইতেন, হঠাৎ করে দেখবেন যে 10-এ চলে আসছে, 9-এ চলে আসছে। তখন যদি ফিউল সিস্টেমে কোনো সমস্যা না থাকে তাহলে ব্যাটারির সমস্যা। ব্যাটারি সেল ড্যামেজ হইলে সেল রিপ্লেস করা যায়, কিন্তু রিকমেন্ডেড হচ্ছে ফুল ব্যাটারি প্যাকটা চেঞ্জ করা জেনুইন দিয়ে। এটা আমিও সাপোর্ট করি এবং অটোমেক থেকেও আমাকে এটাই বলা হয়েছে, ওনারাও এটাই সাপোর্ট করে। জেনুইন ব্যাটারি প্যাক ব্র্যান্ড নিউ হয়, রিকন্ডিশনড হয় আর চাইনিজ হয়। ব্যাটারির দাম আমাকে অটোমেক দিচ্ছে, আমি লিখে রাখছি, একটু দেখে দেখে বলতেছি। জেনুইন ব্যাটারি 2 থেকে 2.5 লাখ। এটা কিন্তু অ্যাকুয়া, এক্সিও, নোয়া, ভক্সি স্কোয়ার, মানে বিভিন্ন গাড়ির, আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি। আপনাদের যদি এক্স্যাক্ট কোন গাড়ির প্রাইসটা দরকার, আপনারা চাইলে অটোমেকে কল করে জেনে নিতে পারেন। চাইনিজ ব্যাটারি 1,40,000 থেকে 1,80,000। ব্যাটারি সেল রিপ্লেস করলে 40 থেকে 60,000, যেটাতে সেল রিপ্লেস করে দিবে এবং আপনার ব্যাটারিটা ব্যালেন্স করে দিবে। এবার আসি ব্রেক বুস্টারের সমস্যা। অ্যাকুয়া বলেন, এক্সিও বলেন, এমপিভিগুলোর মধ্যে নোয়া, ভক্সি স্কোয়ার, এগুলোতে ব্রেকের সমস্যা কমন। ব্রেক বুস্টারের মেইনলি 2টা পার্ট থাকে, পাম্প মোটর আর HBB অ্যাকচুয়েটার। এটা হচ্ছে হাইড্রোলিক ব্রেক বুস্টার।
যদি দেখেন আপনার ব্রেক প্যাডেলটা হার্ড হয়ে গেছে, তখন বুঝবেন আপনার পাম্প মোটরের সমস্যা। তখন জাস্ট পাম্প মোটরটা রিপ্লেস করবেন, এটার খরচ আনুমানিক 20,000 টাকা। আর এইচবিবি অ্যাকচুয়েটারে ইন্টারনাল লিকেজ হয়, তখন আলটিমেটলি পাম্প মোটর অ্যাকচুয়েটার দুইটাই রিপ্লেস করা লাগে। খরচের ধারণাটা দিচ্ছি, রিকন্ডিশন পার্টস দিয়ে চেঞ্জ করলে 80,000 থেকে 1,50,000, নতুন পার্টস দিয়ে চেঞ্জ করলে 2 থেকে 2.5 লাখ। এছাড়া অ্যাকচুয়েটারের অনলি হাইড্রোলিক পার্টটাও ওনারা রিপ্লেস করে রিকন্ডিশন পার্ট দিয়ে, এটাকে ওনারা রিবিল বলতেছেন, এবং এটার খরচ আনুমানিক 80,000 থেকে 90,000। এবার আসে হচ্ছে ওই সমস্যাটা যেটা মানুষের মুখে মুখে শোনা যায় না কিন্তু কমন। এই গাড়িগুলোতে ওয়াটার পাম্প, মানে যেটা দিয়ে ইঞ্জিন ঠান্ডা থাকে, এটা ইলেকট্রিক। তো যেহেতু ইলেকট্রিক, এটা যে কোনো সময় নষ্ট হতে পারে, ইঞ্জিনটা ওভারহিট হবে, আর ড্যাশবোর্ডে তো চেক সাইন আসবেই। এগুলো যদি একদম নতুন কিনেন আনুমানিক 30,000 টাকা, যদি রিকন্ডিশন দিয়ে চেঞ্জ করেন 15,000 টাকা, আর অটোমেকের একটা রিপেয়ার অপশান আছে যেটা 5 থেকে 6,000 টাকা। এখন কিছু জেনারেল কোশ্চেনের অ্যান্সার দিব, এগুলো কিন্তু আপনারা কমেন্ট করছেন এবং ইনবক্স করছেন। অনেকেই কোশ্চেন করেন যে স্পেয়ার পার্টস হাইব্রিড আর নন হাইব্রিডের মধ্যে কেমন ডিফারেন্স। এটা খুবই সহজ, আপনার হাইব্রিড কম্পোনেন্টগুলো ছাড়া বাকি অন্যান্য যেসব আইটেম আছে একটা গাড়ির, ওগুলা নন হাইব্রিড গাড়ির মতোই। এবার আসি আমাদের দেশে যে হাইব্রিড গাড়িগুলো আছে, কোন ব্র্যান্ডের কোন পার্টে সমস্যাটা কমনলি দেখা যায়। টয়োটাতে ব্যাটারি এবং ব্রেক বুস্টার, নিশানে ব্রেক বুস্টার এবং গিয়ার বক্স, হন্ডাতে ডুয়াল ক্লাচ, আর হন্ডা এবং নিশান এই দুইটাতে এবিএস মডিউলে মাঝে মাঝে সমস্যা দেখা যায়। তো টয়োটার ক্ষেত্রে যেগুলো লেটেস্ট জেনারেশন, যেমন লেটেস্ট জেনারেশন হ্যারিয়ার বা করোলা ক্রস, এগুলোতে কিন্তু আজকে এতক্ষণ যতগুলো প্রবলেম বলছিলাম, এই প্রবলেমগুলো কিন্তু কম বা এখন পর্যন্ত আমার নলেজে আসে নাই। এরপরও যদি আপনাদের আরও কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন, অথবা অটোমেকে যোগাযোগ করে তাদের সাথে কথা বলতে পারেন। এখন আমি আরও কিছু সার্ভিস বা কাজের খরচের একটা আনুমানিক হিসাব দিয়ে দিচ্ছি। ব্যাটারি চেকের ক্ষেত্রে ওনাদের চার্জ হচ্ছে 1500 থেকে 2000। এই প্যাকেজে আপনার রেফ্রিজারেন্টের ভলিউম আর এইচবিবি অ্যাকচুয়েটারের লিকেজ চেক ইনক্লুডেড। ব্রেক ফ্লুইড চেক এবং রিপ্লেসমেন্ট আনুমানিক 2000 টাকা। গিয়ার অয়েল চেক এবং চেঞ্জের সার্ভিস চার্জ হচ্ছে আনুমানিক 7 থেকে 8,000 টাকা। সবশেষে বলতে চাই, এই ওয়ার্কশপ সার্ভিস এই সেক্টরটাই অনেক সেন্সিটিভ। আমার নিজেরও ওয়ার্কশপ ছিল, মালিক পক্ষ সবসময় চায় যে কাস্টমারদেরকে বেস্ট সার্ভিস দেওয়ার জন্য। তো অনেক সময় বিভিন্ন কারণে বা মেকানিকদের ফল্টের কারণে বা মেশিন শপ বা স্পেয়ার পার্টস, যে কোনো কারণে আপনারা ডিজায়ার্ড সার্ভিসটা ঠিক টাইমে নাও পাইতে পারেন। অটোমেকে আমি ভিডিও করছি এবং তারা আমাকে ইনফরমেশান দিয়ে, তারপরে প্রাইসের আইডিয়া দিয়ে অনেক হেল্প করছে, যেটা আপনাদের জন্য হেল্প হচ্ছে। তারপরেও আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো ওয়ার্কশপে যাইতে পারেন, চাইলে অটোমেকেও আসতে পারেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।